নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুমনা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে আমরা দুজনেই ভালো নেই, মানে আমি এবং অশ্মি। অনেকটা আগেই সকাল হয়েছে, সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করেছি। কিভাবে কি করছি না করছি, মানে আগের যে কাজগুলো আমি করেছি সেগুলো অলরেডি একটা ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছি। আগের দুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি শুধুমাত্র এই কারণেই, কারণ বাড়ির এত কাজ, আবার ওই ছোট্ট বাচ্চাটার এত শরীর খারাপ, তার সাথে আবার আমার মাইগ্রেনের ব্যথা উপরি পাওনা। তো সেই জন্য সব মিলিয়ে জীবনটা এখন এই মুহূর্তে ঘেটে হয়ে রয়েছে, মানে কোন দিকটা সামলাবো, কাকে সামলাবো, কি করব না করব কিছুই খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য ইউটিউবটাকে আর সেভাবে তাল মেলানোর জন্য রাখতে পারিনি। দুদিন আমাকে বন্ধ রাখতেই হয়েছিল, যদিও বা ভিডিও বানানো ছিল, কিন্তু এডিটিং করার মতো সাহস এবং আমার শারীরিক ক্ষমতা কোনোটাই থাকেনি। আমাদের বাড়ির মধ্যে যে কোলাপসেবল গেটটা রয়েছে, সেই গেটটা আমি চাবি দিয়ে দিলাম। তার কারণ যদি নর্মালি এমনি গেটটা আমি বন্ধ করে রাখতাম, অশ্মি সেটা খুলতে পারে, ও নিজেই খুলে বাইরে চলে গিয়ে আবার ওর নিজের কাজ করতো, দুষ্টুমি করতো। কিন্তু চাবি দিয়ে রাখলে ওর পক্ষে খোলা অসম্ভব। তো সেই জন্যই ওকে ঘরের মধ্যে আটকে রাখার জন্যই আমি চাবিটা দিয়ে দিলাম, যে ঘরের মধ্যে থাকবে, এটা ওটা করবে, আমি দেখতেও পারবো, বা কী করছে না করছে আমি বুঝতে পারবো। তো সেই জন্য ওকে ঘরে আটকে রাখার জন্য গ্রিলে চাবিটা দেওয়া। পুরো ঘরটা মুছতে প্রায় হয়েই গেছে, আর কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র এই আমাদের পশ্চিম দিকের ঘরটা, এই ঘরটা মুছতে হবে আর রান্নাঘরটা মুছতে হবে। প্রথমে যে চেয়ারটা দেখলে, অশ্মির একটা এইরকম আর কি স্বভাব এখন তৈরি হয়েছে, যেখানে যা নাগাল না পায় সব ওই চেয়ার নিয়ে যায়, চেয়ারের ওপরে উঠে সেগুলোকে নাগাল পেয়ে যায়। তো সেই জন্য প্রত্যেক ঘরে প্রত্যেক জায়গাতে তুমি একটা করে চেয়ার দেখতেই পাবে। আমার ঘরে তো কখনো কখনো দুটো তিনটে যত চেয়ার আছে সব ঢুকিয়ে রাখে। আবার আজকে এই ঘরটা মুছতে গিয়ে বা ঝাঁট দিতে পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে এই ঘরে তো চেয়ারটাকে ভরে রেখেছে। চেয়ারটাকে আগে বাইরে বার করে রেখে দিলাম, তারপরে এই ঘরটা মুছলাম। তো ঘরটা মুছে হয়ে যাওয়ার পর রান্নাঘরে মুছতে এলাম। তবে রান্নাঘরটা মুছতে এসে আজকে দেখলাম যে অবস্থা খারাপ। যখন ঝাঁটা দিয়ে পরিষ্কার করছিলাম তখন শুধু শুধু উপরের ঝুলগুলোকেও ঝেড়ে দিয়েছিলাম। তো ঝুলগুলো ঝাড়ার পর এখানে নিচেটাতে দেখতে এলাম যে নিচেটার অবস্থা আর কি খারাপ, মানে প্রচুর কোনায় ধুলো বালি, মানে কীরকম দাগ দাগ হয়ে আছে। তো সেগুলোকেও এখন আমি ধীরে সুস্থে খুব সুন্দর করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আজকে আবার অশ্মির বাবার আসারও কথা আছে। আমি শুধুমাত্র সেই চাতক পাখির মতো অপেক্ষা করে বসে আছি যে কখন ট্রেন আসবে, কখন অশ্মির বাবা ঘরকে আসবে, এলে একটুখানি মেয়েটাকে ধরবে, কিছু করতে হবে না, জাস্ট মেয়েটাকে একটু ধরবে, মেয়েটার সাথে খেলবে। তো সেই জন্যই আর কি, মানে আমি সেই চাতক পাখির মতো চেয়ে আছি, ঘড়ির কাঁটা, মানে ঘড়ির বারবার দেখছি যে কখনও আসবে কখনও আসবে। অশ্মিও জানো তো, ও খেলতে খুব ভালোবাসে, মানে ওর সাথে ও চায় আর কি যে একজন, যে কোনো কেউ একজন ওর সাথে খেলুক। কিন্তু এমনই ওর অবস্থা যে, আর ও যেহেতু আমার প্রথম বাচ্চা, আর তোমাদের দাদাভাই যেহেতু একা, মানে ওর দিদি আছে, আমার ননদ আছেন, কিন্তু তার তো বিয়ে হয়ে গেছে, ওর তো শ্বশুরবাড়িতে উনি থাকবেনই, কিন্তু ওরা মানে অশ্মির বাবার আর কোনো ভাই নেই যে অশ্মির কেউ একজন খেলার সাথী থাকবে এরকম। তো সেই জন্য ও খেলতে চায়, মানে ওর চায় একটা সাথী, তো তার সাথে ও খেলবে। যদি কেউ ওর সাথে একবার খেলে তাহলে ওটা এরকম আর দুষ্টুমি করে না, বা ও এরকম মানে কিছু করে না, বদমাইশি টাইপের দুষ্টুমি টাইপের ও কিছুই করে না, ও খেলতেই থাকে। তো আমার সাথেও বারবার খেলতে চাইছে। আর শরীরটাও খুবই দুর্বল, কারণ সারা রাত ও ঘুমায়নি, বমি করেছে, পেটে ব্যথায় পুরো জর্জরিত, কিন্তু আমি ওর সাথে খেলতে পারছি না। তো সেই জন্যে মানে কি বলবো, সে চাতক পাখির মতো তাকিয়ে দেখা যে কখন ওর বাবা আসবে, এসে ওর সাথে একটুখানি খেললে ওরও মনটা ভালো হয়, শরীরটা ভালো হয়। তাহলে আমার পিছন এরকম করে ঘোরে না, কারণ ও খেলতে চাইছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমারও কিছু করার নেই, আমি কিভাবে খেলবো ওর সাথে। আজকে যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য ও আমাকে একদম ছাড়তে চাইছে না। অন্যান্য দিন কিন্তু এরকম করে না, অন্যান্য দিন চোখটা খুললেও সেজো ঠাম্মিদের বাড়িতে চলে যায় বা সরু ঠাম্মিদের বাড়িতে চলে যায়, কিন্তু যেহেতু আজকে শরীরটা খারাপ সেজন্যই খুব ঘ্যানঘ্যানও করছে। আর তার উপর আমার এই সমস্ত কাজ রয়েছে। অশ্মি ম্যাক্সিমাম সময়টাই কিন্তু বাড়িতে থাকে না, এমনকি বলতে পারো আমি যখন নিজে স্নান করি বা নিজের কিছু কাজ থাকে যেগুলো যখন করি, তখন আমি অন্যের বাড়িতে দিয়ে এসে নিজে স্নান করতে ঢুকি বাথরুমে, কারণ আমি জানি আমি যদি বাথরুমে স্নান করতে ঢুকি আমার মেয়েটাকে দেখার মতো কেউ নেই। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি যেদিন ঘর গোছাচ্ছিলাম সেই দিন অশ্মি বাথরুমের মধ্যে ঢুকে গিয়েছিল একা একাই,
গিয়ে জল টল নিয়ে খেলা করতে আরম্ভ করে দিয়েছে। সেদিন কত বড়ই না বিপদ হয়ে যেত। ও বাথরুমে ঢুকেছে, সবার চোখের সামনে দিয়েই ঢুকেছে। সবাই কিন্তু ওকে দেখেছে। যখন আমি উল্টে বলি যে সবাইকার চোখের সামনে দিয়েই তো বাথরুমে ঢুকলো, আমি না হয় রান্না করছিলাম অশ্মির জন্য, তো আমি তো হয় দেখতে পারিনি, কারণ মানুষের তো পিছনের দিকে আর চোখ থাকে না। তখন আমাকে বলা হয় ওরা নাকি দেখেনি, কিন্তু অথচ ওদের চোখের সামনে দিয়েই গেছে। তো ছাড়ো সেসব কথা। সেই জন্য আমি কি করি, কারো একটা বাড়িতে দিয়ে আসি, বলি জাস্ট আধ ঘন্টা বা আমি যতক্ষণ স্নান করতে সময় লাগে 10 মিনিটের জন্য ধরো, কারণ একজন মা সেরকমভাবে স্নান করতে পারে না। তোমাদের দাদাভাই এলে সেটার কথা বাদ দাও, মানে যখন আমি অন্যের বাড়িতে দিয়ে আসি যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায় সব কিছু ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো যাই হোক, সেরকমভাবে আর কি আমাদের দিন কাটছে। তো আমার ঘরটা আজকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোছামুছিও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি গাছে জল দেব। গাছগুলোকে দেখে বড্ড খারাপ লাগছিল, কারণ ইদানিং এত পরিমাণে রোদের জোর বেড়েছে, গাছগুলো যেন নেতেই যাচ্ছে। সেই জন্যই ভাবলাম যে অশ্মিকে তো খাওয়াবই, তার আগে এদেরকে একটুখানি জল দিয়ে গাছে জল দিয়ে দিতে গিয়ে দেখছি কি না ট্যাঙ্কে জলই নেই, যে কীরকম একটা ঝিরঝির করে জল পড়ছে। তো ভাবলাম যে অশ্মির আজকে খাওয়াতে দেরিই হবে, কারণ এখন যদি ধরো আমি জলটা না করি তাহলে কী হবে বলো তো, কখন কারেন্ট থাকবে না, কখন লোডশেডিং হয়ে যাবে। আবার জলের তো প্রয়োজনই, কারণ আমাদের বাড়িতে তো হ্যান্ডপাম্প নেই, এই মোটরের ওপরই আর কি নির্ভরশীল। আর এখন যেহেতু গ্রীষ্মকাল পড়তে আরম্ভ করেছে, সেজন্য কারেন্টের অবস্থাও ধীরে ধীরে খারাপ হচ্ছে। এই যে অশ্মি আজকে একদম আমার পেছন ছাড়েনি, মানে আমি যেখানে যাচ্ছি যা করছি অশ্মিও সেখানে যাচ্ছে আর তাই করছে। তবে ওর কাছে সেটা মনে হচ্ছে না ও মাকে হেল্প করছে বা মায়ের পেছন ঘুরছে বা মায়ের সাথে থাকছে, তো আমি সেটা বুঝতে পারছি। কিন্তু মানে সেখানে তো অশ্মি সেই জলে হাত দিচ্ছে। আজকে একটা শরীর খারাপ হয়েছে, আবার মনে হচ্ছে কি জল টল ঘাঁটবে আর করবে, যদি এর থেকে বেশি কিছু শরীর খারাপ হয়ে যায় বা সর্দি কাশি আরম্ভ হয়ে যায়, কারণ এখন ওয়েদারটাই এইরকম। সেই জন্য আমি ওকে বারবার আর কি মানা করছিলাম, নিষেধ করছিলাম, কিন্তু কে কার কথা শোনে। একটু করে যখন নিষেধ করছিলাম চলে যাচ্ছিল, তারপরে আবার সেই যাকে তাই করছিল। আমাদের বাড়িতে বেশ কিছু গাছ আছে, আবার তোমাদের দাদাভাইও কিছু আর কি চারা গাছ এনে লাগিয়েছে, তো সেই সমস্ত গাছে আর কি জল দিলাম। আর আমাদের যেখানেতে গরু টরু বাঁধা হয় আর কি, গোয়াল না মানে গোয়ালের বাইরে যে জায়গাগুলোতে গরু টরু বাঁধা হয়, তারই এক কোণায় দেখো কি সুন্দর করে বাতা দিয়ে ঘিরে একটা কাঁঠাল গাছও এনে লাগিয়েছে। এটাই রিসেন্টলি লাগিয়েছে, একটা পেয়ারা গাছ আর একটা ওই কাঁঠাল গাছ নার্সারি থেকে নিয়ে এসে লাগিয়েছে। শেরাবাজার ওখানে যে নার্সারিটা আছে সেখান থেকে আর কি যে গাছটা আর কি নিয়ে এসেছে সেটা ওখানেতে লাগিয়েছে। ওই জায়গাটা আমি বললাম যে ওই জায়গাটাতেই লাগাও, কারণ বাড়িটার চারদিকেই গাছপালা লাগানো আছে, তো এমন একটা জায়গায় লাগাতে হবে যেহেতু গাছগুলো আর কি বড় হবে, তো সেজন্য একটু ভালো স্পেস আর কি লাগাতে হবে, তো যাতে আর কি গাছটার বাড়তে কোনো অসুবিধা না হয়। সেজন্য অনেক চিন্তাভাবনা করে বললাম ওখানেতেই লাগাও, তো ওখানেতেই এখন লাগানো হয়েছে। আমিও গাছে জল দিচ্ছি আর আমার দেখে অশ্মিও গাছে জল দিচ্ছে। অশ্মির স্নানের জলটা আমি রোদে দিই বোতলে করে, তো সেই বোতলে হয়তো কোথাও একটু আধটু আর কি জল আছে, সেই ক্যাপগুলোকে খুলে বোতল থেকে সেই জলগুলো আর কি গাছে দিচ্ছে আমার মতো করে। তার সাথে আবার কান্না, দেখছো আমার পিছন কেমন কেঁদে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাঁদলেও যে আমার কিচ্ছু করার নেই, আমি একদিকে কাঁদ করছি আর একদিকে অশ্মি আমার পিছন কেঁদে বেড়াচ্ছে। যাই হোক চলো, মায়েদেরকে অনেক কিছু সহ্য করতে হয়, কোনো কিছু বলতে গেলেও একটা কথাই শুনতে হয়, তুমি তো মা, তোমাকেই তো সব কিছু সহ্য করতে হবে। কিন্তু বিশ্বাস করো, আমাদের পাড়াতে মানে আমার চোখের সামনে এমন অনেক ফ্যামিলি আছে যাদেরকে দেখলে না তোমাদের চোখটা জাস্ট জুড়িয়ে যাবে, মানে আমার চোখটা তো তাই হয়। আমি সবসময়তেই বলি কেন, অনেক বাবা মা আছে, অনেক শ্বশুর শাশুড়ি আছে, অনেক দাদু ঠাকুমা আছে, অনেক আছে, তাদেরকে দেখেও তো মানুষ শেখে যে তারা কি করছে না করছে, কিভাবে একটা বাচ্চাকে বড় করছে, সবাই মিলিয়ে মিশে। আমাদের বাড়িতে তো একটা বাচ্চা, অনেকের বাড়িতে 2, 3টে অনেক বাচ্চা আছে, তারা সেই সমস্ত কিছু কি তার মায়েরাই করছে? সমস্ত কিছু কি একটা মাকেই করা সম্ভব? আমরাও তো বড় হয়েছি, কই এইভাবে তো কই বড় হইনি, তাহলে তো আমাদের তো কিছু মনে থাকতো যে হ্যাঁ আমারও দাদু ঠাকুমার ছিল বা এখনও আমার ঠাকুমা বেঁচে আছে। এখনও পর্যন্ত তোমরা বললে বিশ্বাস করবে না, যদি আমার কোনো পায়ে ব্যথা হয় বা হাতে ব্যথা হয়, যেখানে যদি কোনো কিছু ব্যথা হয়, এখনও পর্যন্ত এই বয়সেও আমার ঠাকুমা বলে আর একটু তেল নিয়ে পাগুলোতে তেল দিয়ে দিচ্ছি, মানে এই বয়সে তো আমার ঠাকুমা বলে। তো আবার আমার মায়েদের কোনো কিছু হলেও আমার ঠাকুমা কিছু না কিছু বলে, মানে সেই পরিবার থেকে আমি বড় হয়ে আজকে এই পরিবারে এসে বড্ড অদ্ভুত লাগে। তখন হয়তো ভেবেছিলাম যে মাঝে ভাবতাম যে বিয়ের পরই মনে হয় আমার মানে প্রতিটা মেয়েদের জীবনেও হয়তো এরকম আসে, কিন্তু যখন
চারিদিকে তাকাই বা আমাদের পাশের বাড়িগুলোতেও দেখি, তখন না মনে হয় যে কই না তো, ওই বাড়িগুলোতেও তো এরকম হয় না, ওখানেও তো অন্য রকম, তাহলে আমাদের কেন এরকম? তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলে বলবে এই প্রশ্নের কোনো উত্তর হয় না। কারণ তোমাদের দাদাভাই একটা কথা সবসময় বলে যে টাকা পয়সায় মানুষের সুখ শান্তি আনতে পারে না, একদমই না। সুখ শান্তি বা সুখ জিনিসটা হলো এমন একটা জিনিস যেটা মনের, টোটালি মনের উপর ডিপেন্ড করে। মানে কারোর কাছে যদি 100 টাকা থাকে আর কারোর কাছে 10 টাকা থাকে, আর তার মনটা যদি উদার হয়, বড় হয়, মানে সবাইকে ভালোবাসতে জানে বা ভালো মনের মানুষ হয়, সে কিন্তু 10 টাকা নিয়েই খুশি হবে। আর কারোর কাছে ধরো 100 টাকা আছে কিন্তু তার মন সংকীর্ণ এবং সে মানে মন ভর্তি হিংসা, মানে সে অন্য মানুষকে দেখে সহ্য করতে পারে না, অন্য মানুষের হাসি সহ্য করতে পারে না, অন্য মানুষের খুশি সহ্য করতে পারে না। তো সেখানে তার 100 টাকা তার কাছে থেকেও কোনো লাভ নেই, কারণ সে নিজে অশান্তি, তার মন ঠিক নেই, তার মনের অশান্তিতে সে ভোগ করছে। কিন্তু যার কাছে 10 টাকা আছে সে শান্তিতে আছে। ওই মুখে অশান্তি, মনে অশান্তি নিয়ে আর অন্যকে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে, বা ধরো অন্যের ক্ষতি চেয়ে অন্যের ভালো দেখতে না পেরে আর সবসময় সদাই মুখে হরি 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 করা, ঠাকুর ঠাকুর করা, আমার মনে হয় না সেই হরিনামের পিছনে বা সেই হরিনামের অতটা জোর আছে বা ঠাকুর ভক্তির অতটা জোর আছে যে তুমি মনে মনে চাইছো অন্যের ক্ষতি হোক, মনে মনে তুমি একটা মানুষকে সহ্য করতে পারছো না, মনে মনে একটা মানুষের সুখী, খুশি, হাসি, ভালো থাকা কোনো কিছুই তুমি সহ্য করতে পারছো না। এদিকে তুমি ঠাকুর দেখাচ্ছ, ঠাকুর ডাকছো, ঠাকুরকে হরি হরি করছো, ডাকছো, এই করছো ওই করছো, সেগুলো আমার মনে হয় বৃথা। কারণ সমস্তটাই মনের উপর ডিপেন্ড করে। তোমার মন যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। আমার মা একটা কথা বলে, আমার মা কেন, আমাদের ওইদিকে একটা কথা আছে প্রচলিত, মন চাঙ্গা তো কাটে গঙ্গা। তার মানে মনই সব, মানুষের মনেই সব কিছু। যা মানে যে মানুষ যেমন মনের অধিকারী, তার পাপ পূর্ণ, মানে সব কিছু, মানে তার মতো বড়লোক কোনো কিছু হতে পারে না। মানে মন এমন একটা জিনিস, মনেতেই সব কিছু। তো তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে যে তুমি এত হাসি খুশিভাবে থাকো কী করে, এত সব কিছুর মধ্যে দিয়েও হাসি খুশিভাবে থাকতে হয়। তার কারণ আমি এইভাবেই বড় হয়েছি, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার সেখানে সবাই আছে, তো সেই পরিবার থেকে বড় হয়েছি। হ্যাঁ, জীবনে অনেক সুখ দুঃখ অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি, এমন নয় যে বিয়ের আগে কোনো কিছুই ফেস করেছি, কিন্তু সেটা সবাই মিলে উতরে গেছি। আমার যদি মন খারাপ হতো বা রাগ হতো, অভিমান হতো, আমার ঠাকুমা, মা, কাকিমা সবাই মিলে ধরো খেতাম না, হয় না এমন যে রাগ করেছি, খাচ্ছি না, শুয়ে পড়েছি গিয়ে, আমি না খেলে কেউ খেত না, বা আমাকে উঠিয়ে, আমার ঠাকুমা পর্যন্ত উঠিয়ে নিয়ে এসে আমাকে খাওয়াতো। মানে সেই রকম পরিবার থেকে আমি বড় হয়েছি, রাগ কোথায় ধুয়ে মুছে জল হয়ে যেত। কিন্তু সেই পরিবার থেকে বড় হয়ে আজকে এই পরিবারে এসেছি, কিন্তু ধরো আমার আপব্রিঙ্গিংটা তো ওখানেতে ওইভাবেই তৈরি হয়েছে, তো সেজন্য আমার মানসিকতাও ঠিক ওই রকমই তৈরি হয়েছে। অস্মিকে জলখাবারে আজকে এটাই দেবো, মুড়ি, ছাতু আর গুড়। এসো এসো মা, খাবে এসো, খাবে এসো মা। কি কি তুই এসি চালিয়েছিস? তোকে এসি কে চালাতে বললো? হে ভগবান, ছি ছি ছি। অস্মি, ওটাতে হাত দেবে না মা, শক খেয়ে যাবে কিন্তু। ওটা কিন্তু আমি এখনো শেখাইনি, তুই কি করে শিখলি? আমি নিজে এখনো ওটাতে হাত দিইনি, তুই কি করে শিখলি? আমি একটা বারের জন্য এখনো অন করিনি। দুষ্টুমি হচ্ছে সকাল থেকে। আজকে 3 বার আমি ড্রেস চেঞ্জ করেছি, 3 নাম্বার ড্রেস পরেছো তুমি। চলো খাবে, চলো চলো, এমনি দুষ্টুমি করতে নেই। এসো, উঠে এসো, খাবে এসো। হ্যাঁ, উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো, হাত করে উঠে এসো, ভালো করে উঠে এসো, ভালো করে উঠে এসো, পড়ে যাবে এক্ষুনি, বাবা চলে আসবে কিন্তু। এসো এসো এসো, বাবা এসে কি বলবে? হ্যাঁ, অস্মি খাবি না? এসো এসো এসো, উঠে এসো, এসো মা, এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি, এসো। হ্যাঁ এসো এসো, বাবা এসে গেছে, এসে গেছো, এসো 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 এসো, বাবাকে দেখতে হবে তো, এসো এসো এসো। গেছে তো, এসো তুমি। দেখো সবাই দেখছে তোমাকে, সবাই বলবে, মিমিরা, মামারা সবাই বলবে অস্মি খুব দুষ্টুমি করছে, খুব খুব দুষ্টুমি করছে। কিন্তু আমার বাবা কই? তোমার বাবা এক্ষুনি চলে আসবে, তারা আসতে হবে তো তাকে। বসো
বসো, আমরা এখন খাও খাও করবো, বসো। আমার চোখ মুখের অবস্থা খেয়াল করলে আমি আর পারছিলাম না, মানে বিশ্বাস করো, আমি সেই গেটের দিকে আর ঘড়ির দিকে তাকাচ্ছি কখন আসবে কখন আসবে কখন আসবে করে, কারণ আমার শরীর আর একদমই দিচ্ছিল না। আর মনে হচ্ছিলো যেন ঘড়ির কাঁটা আর এগোচ্ছেই না। তো অস্মিকে খাওয়াতে না খাওয়াতেই মানে খাওয়ানো আর কি ওই একটুখানি আর কি হয়ে এসছে। তো তখন তোমাদের দাদাভাই এলো, আর তার আগে আমার ভাগনাও এসেছিলো। তো ভাগনা আসতে আর কি আমরা তিনজনে মিলে আর কি খাওয়া দাওয়া, মানে অস্মিকে আর কি খাইয়ে আমি, ভাগনা, আবার বাবাও ছিল, বাবাকেও আর কি মুড়ি টুড়ি দিয়ে আমি, ভাগনা আর তোমাদের দাদাভাই তো সবাই মিলে একসাথে জল খাবারও খেয়ে নিলাম। তো এবার তোমাদের দাদাভাই যাচ্ছে হাট, কারণ বাড়িতে সবজিপত্র সেই রকম বা সেই হাটে কোনো কিছু নেই, আছে এমন না যে নেই, কিন্তু অনেক কিছুই আর কি শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই সপ্তাহে সপ্তাহে এসে সমস্ত কিছু আর কি বাজার হাট সমস্ত কিছু করে দিয়ে যায়, তোমরা তো জানোই। তো অস্মির শরীরটা আজকে খারাপ, কিন্তু প্রচণ্ড সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে। আর বাবা আসার পর তো আর তো জানোই যে বাবা ভক্ত কেমন, তো সেই জন্য আর এত রোদ তো ওকে ছাড়তে চাইছিলাম না, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে তুমি ওকে আর সামলাতে রাখতে পারবে না, তো ওকে নিয়ে যাই। তো অনেকটা জোরাজোরি করছিল বলি যে ঠিক আছে তাহলে নিয়ে যাও। তো ভাগনাও গেল সাথে। আর ইনি হলেন আমার ছোট কাকা শ্বশুর, যিনি আমাদের অস্মিকে খুব ভালোবাসেন। এখানে কিছু কিছু মানুষ আছে যারা অস্মিকে খুব ভালোবাসে, একদিন দেখতে না পেলেই কোথায় গেল, কেন এলো না এই সমস্ত কিছু করে বেড়ায়। কারণ আমাদের অস্মির পাকা পাকা এমন কথা বলে, ওর কথাই আর কি সবাইকে ভরিয়ে দেয়, ওকে খুব ভালোবাসে। তোমাদের দাদাভাই বাজার বেরিয়ে যাওয়ার পর আমি স্নান করে নিয়েছিলাম, কারণ পুজোটাও আছে আর একটুখানি কাজ এগিয়েও রাখতে হবে, কারণ অস্মিরও খাওয়ার সময় হয়ে যাবে। তো যেহেতু ওর পেটটা আর কি ব্যথা হচ্ছে, তো সেজন্য আজকে আমি দুপুরবেলায় যে ওকে ফলটা দিই, মানে এই সকালের খাবারটা খাওয়ানোর পর, তো সেই ফলটা আজকে আমি আর দেবো না। কারণ যতবারই আমি ডাক্তার দেখিয়েছি, যাকেই দেখাই না কেন, যখনই পেটের কোনো সমস্যা বলে ফল আর দুধটা অফ করে দিতে বলে টোটালি, তো সেটাই আর কি করবো আজ থেকে ভেবেছি। তো স্নান আমার হয়ে গেছে, এবারে পুজো করার জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। ইদানিং মানে গাঁদা গাছগুলো তো ফুল হচ্ছিল পুরো শীতকাল, কিন্তু এখন হালকা হালকা ফুল হচ্ছে, কিন্তু সেরকম আর কি ফুল হয় না, কারণ এত গরম পড়েছে। গাঁদা গাছগুলো তোর দোষ নেই, কিন্তু এই যে গাছগুলো আমাদের এইদিকে এই যে গাছটা এখন ফুল তুলছি, এই গাছটা আমার শাশুড়ি মা লাগিয়েছিলেন, মানে আমার বিয়ের আগে থেকেই। তো এই গাছটা এবং এর পরে যে গাছটা, যেটা একদম অনেক বড় হয়ে গেছে, মানে আমার থেকেও বড় হয়ে গেছে, এই গাছটা হলো সেই চাপটাগর বলে। তো এই গাছটা আমি আমার মঙ্গলপুর থেকে নিয়ে এসে বসিয়েছিলাম। তো দেখো গাছটা এই 5 বছরে কত বড় হয়ে গেছে। তো এই দুটো গাছ থেকে আর কি যা ফুল তুলেছি, পুরো একদম থালা ভরে গেছে। যদিও এখনও গাছে প্রচুর ফুল আছে, কিন্তু যেহেতু আমার লাগবে না, তো সেজন্য আমি আর তুললাম না। সবার প্রথমে ফুলগুলো তোলার পর এই তুলসী মন্দিরেতে পুজো করব। তুলসী মন্দিরে পুজো করব বলতে পাশেতেই আমাদের একটা ছোট ট্যাপ আছে, তো সব থেকে সুবিধা ওই জন্যে, মানে ওখান থেকে জল নেওয়া হয়, জল নিয়ে মন্দিরটাকে একটুখানি ধুয়ে দেওয়া হয়। তারপরে এই যে 3 দিকেতে ঠাকুরের এরকম পিকচারগুলো বাঁধানো হয়েছে, ওগুলোকে একটুখানি জল দিয়ে ধুয়ে নিই। আর পাশে একটা মা ঠাকুরের একটা আর কি বলবো পাথরের টাইপের আছে, তো সেটাকেও ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ফুল ধূপ দেখিয়ে এখানেতে পুজো আমার হয়ে গেল। এবারে চলো ঘরে যাই। ঘরে তো আর কি আমাদের যে সমস্ত ঠাকুরগুলো আছে, তো সেই ঠাকুরগুলোর শুকনো ফুল সরিয়ে যেমন পুজো হয় আর কি নর্মালি, তো সেরকমই তাড়াহুড়ো করে আর কি একটুখানি পুজো দিচ্ছি। তার কারণ এক্ষুনি আমাদের ঠাকুরমশাই চলে আসবে, আমাকে চালও রাখতে হবে। আমাদের এখানে নিত্যদিন আর কি ঠাকুর আসে, মানে ঠাকুরমশাই আসে, ব্রাহ্মণ আসে হরি পুজো করতে। এই একই সিস্টেম কিন্তু আমার মামার বাড়িতেও তাই, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু মানে আমার বাবার বাড়িতে এই সিস্টেমটা ছিল না। আমরা ছোটোবেলায় যখন বাড়ি আসতাম, মানে মামার বাড়ি যেতাম, তখন দেখতাম যে নিত্যদিন আর কি বামুন আসে, এসে আর কি হরি পুজো করে যায়। ঠিক সেম ব্যাপার হলো আমার শ্বশুর বাড়িতেও। তো এখানের পুজো করে এবং ঘরের পুজো করে তারপর আমি আবার একটা বাটা করে চাল আর কিছুটা মিষ্টি আর কি কোনোদিন বাতাসা কোনোদিন নকুলদানা দিয়ে ঠাকুরের সামনে নামিয়ে প্রণাম করে রেখে দিলাম। মানে আমার ঠাকুর পুজো আজকের মতো আমার হয়ে গেল। পুজো কমপ্লিট করে ও রান্নাঘরে আসা। তবে সকালবেলায় যতটা আমি হেডেকের মধ্যে ছিলাম, এখন হেডেকটা অনেকটাই কমে গেছে। ওই যে বললাম সব কিছুই মনের ব্যাপার, কারণ তোমাদের দাদাভাই এসেছে। আমি জানি যেগুলো আমি করতে পারবো না বা সামলাতে পারবো না, তোমাদের দাদাভাই সবসময় আছে সেই সমস্ত কিছু সামলে দেওয়ার জন্য। প্রেশার কুকারে কিছু আলু সিদ্ধ বসিয়ে দিলাম, আর ওইদিকে ভাতটা তোমাদের দাদাভাই বসিয়ে গিয়েছিল। আমি স্নান করতে যাওয়ার আগে দেখলাম যে ফুটে গেছে, গ্যাসটা অফ করে রেখেছিলাম। তো এদিকে দুটো গ্যাসই আর কি একবার করে জ্বালিয়ে দিলাম, যে এদিকে আমার আলু সিদ্ধটাও হয়ে যাবে আর এদিকে ভাতটাও প্রায় হয়েই এসেছে। মানে একবার ফোটার পর আর কি গ্যাস বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, এরপর গ্যাসটাকে জেলে আর কয়েকটা মিনিট ফোটালেই আর কি ভাত রেডি হয়ে যাবে।